शुरू करार आगे, शुरू करने से पहले, आर यू रेडी गाइज? यस और नो? यस और नो? ঠান্ডায় সব কটা জমে গেছে গো। একটু গরম জল থাকলে না, একটু গরম জল নিয়ে বসুন, একটু চা কফি নিয়ে বসুন, একটু চা কফি নিয়ে বসুন। ঠান্ডায় জমলে হবে না, এখনো ঠান্ডা বাকি আছে। হ্যাঁ, ওকে চলুন। আমার ক্লাসে ঠান্ডা হলে কিন্তু হবে না, আমার ক্লাসে একদম জোশিলা গরম হতে হবে। হ্যাঁ, একদম মানে হাড়ে হাড়ে যেন জোশ থাকে, এরকম একটা ব্যাপার। চলো, চাঙ্গা, একদম চাঙ্গাসি। চলো, সো আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা কি, সেটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যে ব্রোকার, হাউ টু ফাইন্ড এ বেস্ট ব্রোকার ফর আওয়ার সুইং ট্রেডিং, লং টার্ম ট্রেডিং, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ট্রাডে পারপাস। হাউ টু ফাইন্ড বেস্ট অ্যান্ড বেস্ট, মানে আমি কি বলবো জানি, এর থেকে বেটার হতেই পারে না। ওকে, সো কি করে আমরা ব্রোকার ফাইন্ড করব? ওকে, কি করে আমরা ব্রোকার ফাইন্ড করব? দেখো, ব্রোকার ফাইন্ড করা কোনো রকেট সায়েন্স নেই, বাট কিছু কিছু জিনিস যেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, কি? ফার্স্ট পয়েন্ট, আমাকে দেখতে হবে ব্রোকার কত দিন ধরে মার্কেটে অ্যাভেলেবেল আছে। যে এমনটা নয় তো যে খুব চেনা এক, মানে খুব পুরনো ব্রোকার নয়, এটা জাস্ট নতুন একটা ব্রোকার, মানে কালকেই এমবিটি নামক একটা ব্রোকার চলে এসছে, তুমি তাকে ট্রাস্ট করে নিলে, এরকমটা নয় তো। সেই ব্রোকার কি বিগত কিছু দিন, কিছু মাস, কিছু বছর ধরে মার্কেটে অ্যাভেলেবেল আছে? যদি থাকে দেন গুড সাইন, যদি না থাকে গেল। ঠিক আছে, তাই তার আগে তোমাকে দেখতে হবে সে কতটা ওল্ড এই এই মার্কেটে। ঠিক আছে, যেরকম তুমি বলতে পারো বাইন্যান্স, ওকে, যেরকম তুমি বলতে পারো ডেল্টা, যেরকম তুমি বলতে পারো কয়েন সুইচ অ্যান্ড এক্সেট্রা, মাল্টিপল আরও আছে। আচ্ছা, দ্বিতীয়ত তোমাকে দেখতে হবে ইউজার ইন্টারফেস। ওকে, ইউজার ইন্টারফেস আমি শর্টে বলছি, মানে শর্টে লিখছি, বাট তোমাদেরকে আমি মুখে বলে দিচ্ছি যে ইউজার ইন্টারফেস কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যালি চেক করে দেখতে হবে। আচ্ছা স্যার, ইউজার ইন্টারফেসটা কি ম্যাটার করে? 110% ম্যাটার করে, 110% ম্যাটার করে। কেন? অনেক অ্যাপ্লিকেশন এরকম আছে বা অনেক ব্রোকার এরকম আছে যাদেরকে তুমি ইউজ তো করে নেবে, সে কারো রিকমেন্ডেশনে বা যেভাবেই হোক তুমি ইউজ তো করে নেবে, বাট সেগুলো না অনেকটা ডিফিকাল্ট, সেটা হয়তো আমরা বুঝতে পারি না, বা আমাদের বুঝতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়। তো একদম ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি যদি না হয়, মানে যেরকম ধরো আজকের দিনে গুগল পে, ফোনপে, বা ধরো তুমি সামান্য যখন ইউটিউব ওপেন করছো, সব কিছু তোমার হাতের মুঠোয় আছে, তুমি খুব ভালো মতো জানো, চ্যাট জিপিটি যেরকম খুব সিম্পল, একদম ইউজার ফ্রেন্ডলি একদম একটা ইন্টারফেস, এরকম যদি না হয় তাহলে কিন্তু তুমি কাজ করতে পারবে না। কেন পারবে না আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি। 3 নম্বর পয়েন্ট আমাদের এটা আসছে কি স্যার, টেকনোলজি। ওকে, টেকনোলজি এখানে কতটা ইউজ করা হয়েছে। টেকনোলজি মিন, তুমি বলতে পারো স্যার টেকনোলজির ব্যাপারটা কি এখানে? সিস্টেম, কি কি সিস্টেম এখানে আমাদেরকে প্রোভাইড করছে, এটাও হয়তো তোমাদের কাছে অনেকটা ডিফিকাল্ট হতে পারে যে কি কি সিস্টেম প্রোভাইড করছে। মানে প্রথমত চার্ট ট্রেডিং। ওকে, চার্ট ট্রেডিং। দেখো, আমি তো খুব মূর্খ সূর্খ মানুষ, লেখা একটু ভুলভাল হচ্ছে, আমাকে তার জন্য ক্ষমা করে দিও। অন রেকর্ড বলছি, আমি মূর্খ সূর্খ মানুষ, বস কেউ রাগারাগি করো না আমার উপরে। লেখা খুব বাজে হচ্ছে, তোমরা একটু কনসিডার করো, ঠিক আছে? কারণ আমি বলবো যে আমার লেখা খুব সুন্দর না, আমার নিজেরই দেখলে দেখলে মনে হচ্ছে কি কেউ যেন পটি করে রেখে দিয়েছে। সুতরাং আগেই স্যালেন্ডার করে নিলাম বস, আমি কিন্তু মূর্খ সূর্খ মানুষ, তার উপর আবার পেন ট্যাবে লিখছি, লেখা একটু গন্ডগোল হবেই। হ্যাঁ, তোমাদের কনসিডারটা মাস্ট। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, ফার্স্ট আমরা কি বললাম, চার্ট ট্রেডিং। দ্বিতীয় হচ্ছে ট্রেলিং এসএল সিস্টেম। ওকে, TSLSYS, ট্রেলিং এসএল সিস্টেম। এবার দেখো, তুমি যদি আজকের দিনে মনে করো না যে আমি একটা এমন ব্রোকারে কাজ করব যেখানে আমার চার্ট ট্রেডিং ফেসিলিটি নেই, তাহলে তোমার কিন্তু কাজ করাটা ভীষণ হার্ড হয়ে যাবে। আমি তোমাকে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, ভীষণ হার্ড হয়ে যাবে, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। কেন? এটা তোমাকে আমি একটু পরে দেখাচ্ছি।
দ্বিতীয়ত, যদি তোমার ব্রোকারে আজকের দিনে টিএসএল সিস্টেম নেই, তাহলেও তোমার কাজ করাটা নেক্সট টু ইম্পসিবল অর স্লোয়েস্ট হয়ে যেতে পারে। স্লোয়েস্ট হয়ে যেতে পারে। কেন তোমাকে আমি স্লোয়েস্টের কথাটা বললাম? কারণ কি, যখন আমরা একটা রানিং ট্রেডে থাকি, আমাদের হতে পারে কি অনেক সময় খুব কুইক এক্সিকিউট করতে হতে পারে, খুব কুইক সেখান থেকে এক্সিট করতে হতে পারে, খুব কুইক আমাদেরকে হয়তো এসএলটাকে ট্রেল করে ওপরে কিংবা নিচের দিকে নিয়ে যেতে হতে পারে, অথবা টার্গেটটাকে বড় করারও দরকার হতে পারে। এবার সেটা যদি আমি খুব দ্রুততার সাথে না করতে পারি, তাহলে কিন্তু এটা আমার জন্য খুব বাজে একটা জায়গা হতে পারে। এবং দ্বিতীয় হচ্ছে আমার কিন্তু প্রচণ্ড লেটও হতে পারে। ওকে, সো এই তিনটে মোটামুটি যদি আমি পয়েন্ট মাথায় রাখি, তাহলে আমি একটা বেটার থেকে বেটার এক্সচেঞ্জ আমি ফাইন্ড করতে পারি। অ্যান্ড লাস্ট পয়েন্ট আমি যদি রাখি, সেটা হচ্ছে ফিজ। ওকে, সেটা হচ্ছে ফিজ। যেরকম তুমি যদি ধরো, কীভাবে তোমাদেরকে বোঝাবো, খুব সিম্পল বলছি, এটা যে কেউ বুঝে যাবে। এ নামক একটা ব্রোকার আছে, যে ব্রোকারে ট্রেড করতে গেলে 100 টাকা লাগে, আর বি নামক একটা ব্রোকার আছে, যে ব্রোকারে ট্রেড করতে গেলে 50 টাকা লাগে। তো মোস্ট অফ দ্য পিপল কী করবে, সেই 50 টাকার ব্রোকারটাকে চয়েস করবে, বিকজ এখানে আমাদের চার্জেসটা কম থাকে। আর আমিও তোমাদেরকে এটাই ফার্স্ট অফ অল রিকমেন্ড করবো কি, যেখানে কম চার্জেস কাটছে তুমি সেখান থেকে স্টার্ট করো। একটু একটু প্রফেশনাল হতে শুরু করলে তখন তোমরা আস্তে আস্তে হাইয়েস্ট ব্রোকারে যেখানে যাচ্ছে সেখানে যেও। এখানে একটা বোনাস টিপস আমি তোমাদেরকে দিয়ে রাখি। তোমরা সবসময় একটা জিনিস মনে করবে বা মনে রাখবে, যারা অ্যান্ড্রয়েড ইউজ করছো, সে তুমি যত দামেরই অ্যান্ড্রয়েড ইউজ করো না কেন, লাইফে একবার হলেও আইফোন ইউজ করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আইফোন কেন 1.5 লাখ টাকা দাম নেয়। বুঝতে পারছো? ও শুধু যে প্রাইসটা বেশি তা নয়, ওর কোয়ালিটিতেও বেটার, ওর ফিচার্সও বেটার, ওর একটা আলাদাই জাদু আছে ওর মধ্যে। ঠিক সেরকমই এই যে ব্রোকার, এ নামক ব্রোকার, এ যে তোমার কাছ থেকে 100 টাকা চার্জেস নিচ্ছে না, তার মানে কি ও তোমাকে ফেসিলিটিটাও কিন্তু দিতে পারে বা দিচ্ছে, দ্যাটস ওয়াই হয়তো তোমার থেকে এতটা চার্জেস নিচ্ছে। আবার এমনটাও হতে পারে কি, এই যে বি নামক ব্রোকার রয়েছে, এই বি নামক ব্রোকারটাতেও হয়তো সমস্ত ফেসিলিটি আছে, বাট কিছু কম কিছু বেশি, এরকম হতে পারে। চলো ক্র্যাক করি। আমরা যদি অল ওভার চাই বা অলরাউন্ডার চাই, ঠিক আছে, অলরাউন্ডার যদি আমরা চাই, তাহলে আমরা ইউজ করতে পারি বাইন্যান্স অর কয়েন সুইচ। এবার অনেকে কোশ্চেন থাকবে, স্যার আমি কি কয়েন ডিসিএক্স ইউজ করতে পারবো না, বা আমি কি আদার্স কোনো ব্রোকার ইউজ করতে পারবো না? ভাই, তোমার ফোন, তোমার ব্রোকার, তোমার ক্যাপিটাল, তোমার সব কিছু, তুমি যে কোনো ব্রোকার ইউজ করো, আমাদের কারো তাতে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যদি আমার পার্সোনাল চয়েস বলো বা আমার সাজেশান বলো, তাহলে আমি যেটা বলছি সেটা। ওকে, এখানে কোনো ডাউট এটা রেখো না যে স্যার আমি কি তাহলে ওটা ব্যবহার করতে পারবো না, আবার রিপিট করে দিলাম, করতে পারো, অসুবিধা নেই। ওকে, সো কয়েন সুইচ, কয়েন ডিসিএক্সও না, কয়েন সুইচ। যদি তুমি শুধু মনে করে থাকো, 2 নম্বরে রাখছি আমি, যদি তুমি মনে করে থাকো যে স্যার আমি শুধুমাত্র এফ অ্যান্ড ওতে কাজ করব, এফ অ্যান্ড ওতে কাজ করব, ফিউচার অ্যান্ড অপশানসে আমি কাজ করব, তাহলে অনলি অ্যান্ড অনলি ডেল্টা, only and only delta, okay, ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া। আচ্ছা স্যার, বাইন্যান্সেও তো ফিউচার করা যায়, কয়েন সুইচেও তো ফিউচার করা যায়, তাহলে ডেল্টাই কেন? না, কথাটা এখানে এরকম নয়, কথাটা এখানে এরকম যে তুমি যদি শুধুমাত্র ফিউচার অ্যান্ড অপশান করতে চাও, খুব ভালো করে এই পয়েন্টটা কিন্তু মনে রাখো। এটা এবার আমরা জাস্ট ভেতরে ঢোকা শুরু করছি এই পয়েন্টটার, ঠিক আছে? কারণ তোমার ট্রেডিং স্টাইলের উপরে নির্ভর করবে তোমার কতটা চার্জেস কাটতে পারে, তোমার ট্রেডিং স্টাইলের উপর নির্ভর করছে তুমি ইন ফিউচার কতটা কি পেনাল্টি দেবে কি দেবে না, বুঝতে পারছো? কতটা ট্যাক্স তোমাকে দিতে হবে, এটাও কিন্তু ডিপেন্ড করছে তোমার ট্রেডিং স্টাইলের উপরে। ওকে, আচ্ছা, আমি প্রথমে একটা পয়েন্ট লিখেছি যে কয়েন সুইচ, কয়েন সুইচ আমাদের অলরাউন্ডার। অলরাউন্ডার কেন? এখানে তুমি স্পটে কাজ করতে পারো, যাদের স্পট নিয়ে কোনো রকম কোনো প্রবলেম আছে সে আমাদের প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিওটা একটু ভালো করে দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে এই সিরিজের যে স্পট ট্রেডিং মানে কি। দ্বিতীয়ত কথা হচ্ছে তুমি এখানে ফিউচারে ট্রেড করতে পারো। ওকে, তৃতীয়ত কথা হচ্ছে তুমি এখানে অপশানসে কাজ করতে পারো। 4 নম্বর কথা হচ্ছে তুমি এখানে মিমসেও কাজ করতে পারো। ওকে,
টোটাল জিনিসে কাজ করতে পারো, সিমিলার ওয়েতে তুমি বাইন্যান্সেও কাজ করতে পারো, তোমার কিন্তু এখানে সেরকম কোনো রকম কোনো প্রবলেম হবে না। তুমি যদি মনে করো যে স্যার আমি যদি কাজ করি আমার যদি কোনো একটা প্রবলেম হয়ে যায়, না বস, হবে না, তোমার টোটালটাই এই জায়গাতে হয়ে যায়। কিন্তু বাট প্রবলেমটা কি স্যার? প্রবলেম হচ্ছে তুমি যখন স্পটে কাজ করবে, তুমি যখন মিমসে কাজ করবে, তখন এই দুটোতে 1%-এর সরি সরি এখানে তোমার 1%-এর TDS, যেটাকে আমরা ট্যাক্স ডিডাক্টস অ্যাট সিস্টেম বলে থাকি, ওকে, ট্যাক্স ডিডাক্ট অ্যাট সিস্টেম, 1%-এর TDS কাটবে, তার সাথে 30%-এর ডাইরেক্ট ট্যাক্স কিন্তু তোমার থাকবে অন ইউর প্রফিট। ওকে, খুব ইজি করছি আমি ব্যাপারটাকে, যাতে কি তোমরা কারো কোনো রকম ঘাবড়াতে না হয়। তো যদি তাও প্রবলেম থাকে প্লিজ 1 2 3 4 ভিডিওটা দেখে নিও সিরিজের। আচ্ছা, তো স্পট এবং মিমসে যদি আমি কাজ করি তাহলে আমার 1%-এর TDS এবং 30%-এর ট্যাক্স আমার কিন্তু কাটবে। এবার হিসাবটা যদি আমি তোমাকে দেখাই, হিসাবটা কীরকম হতে পারে? ধরো তুমি 1,00,000 টাকার ট্রেড নিয়েছো, এই 1,00,000 টাকা দিয়ে তুমি 10,000 টাকার প্রফিট করেছো। ওকে, 10,000 টাকা তোমার প্রফিট হয়েছে। এই 10,000 টাকার প্রফিটে 10,000 টাকার প্রফিটে তোমাকে 3,000 টাকা গভর্নমেন্টকে দিতে হবে, ফ্ল্যাট 3,000 টাকা তোমাকে গভর্নমেন্টকে দিতেই হবে, এটার থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এবং আমি সাজেস্টও এটা করব যে যে দেশ চালাচ্ছে তাকে বোকা ভেবো না। যারা বলছে ইউটিউবে যে ট্যাক্স বাঁচানোর এই রাস্তা আছে ওই রাস্তা আছে, যেদিন ধরা পড়ে গেলে বাস অবস্থা খারাপ করে দেবে। কেন অবস্থা খারাপ করে দেবে সেটা শুনে নাও এবার। ফাইন আছে প্রথমত, দ্বিতীয়ত পেনাল্টি আছে। ওকে, দ্বিতীয়ত পেনাল্টি আছে। ফাইন হচ্ছে তোমার আপ টু 60%-এর ফাইন পড়ে, প্লাস পেনাল্টি। তুমি যত লেট করবে তত বেশি তোমার পেনাল্টি পড়বে। মানে তুমি ভাবো তুমি জাস্ট আজকে পারচেস করেছো এবং তুমি ধরে চলো কি 1 বছরও হয়ে গেছে, তুমি গভর্নমেন্টকে দেখাওনি। গভর্নমেন্ট কিন্তু ঠিক ডেট ওয়াইজ তোমাকে ধরে নেবে যে তুমি এই দিন থেকে এই দিন, মানে একটা বছর তুমি গভর্নমেন্টকে আনডিসক্লোজড ক্রিপ্টো রেখে দিয়েছো। সেই আনডিসক্লোজড ক্রিপ্টো ফাইন হিসেবে তোমার উপরে কিন্তু প্রত্যেক দিন অথবা প্রত্যেক সপ্তাহে অথবা প্রত্যেক মাসে পেনাল্টি কিন্তু পড়তে পারে। তাছাড়া 60%-এর ফাইন, 30%-এর ট্যাক্স, 1%-এর TDS, পেনাল্টি অ্যান্ড 18%-এর GST। এই জন্য বলছি ক্লাস মনোযোগ দিয়ে করো বস। যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি তোমার যে কোনো এর কাছে যাও, যার কাছে ক্রিপ্টোর নলেজ আছে, সে তোমাকে সেম জিনিস দেখাবে, সেম জিনিস তোমাকে বলে দেবে। বি সিরিয়াস। এখানে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, তুমি যদি সৎ হও, তুমি যদি মনে করো যে আমি গভর্নমেন্টকে শুধু দেখিয়ে দেবো, দেখো গভর্নমেন্ট 30% নিচ্ছে, নিক না, আমাকে তো সিকিউরিটি প্রোভাইড করছে না। আমি ইন্ডিয়ান কি বলবো, আমি আমি ইন্ডিয়ান নাগরিক, তো সেখানে আমার উচিত গভর্নমেন্টকে ট্যাক্সেস প্রোভাইড করা। ওকে, তো সেখানে আমি 30%-এর ট্যাক্স প্রোভাইড করে দিলাম, অ্যান্ড যখন আমি বাই সেল করছি তখন আমার 1%-এর ওয়ান সাইডেড TDS আমার কেটে নেবে। ইটস ওকে, ফাইন, আমার কোনো অসুবিধা নেই। তাও আমি অন্তত 10,000 টাকার প্রফিটে আমি 7,000 টাকা কিন্তু ঘরে নিয়ে যেতে পারবো, যেটা লিগাল ওয়েতে, কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। কিন্তু এইটাই যদি আমি এখন কারো কথা শুনে, লাইক প্রীতম চক্রবর্তীর কথা হোক, বা ধরো চলো অর্পিতা ঘোষের কথা শুনে হোক, বা ধরো মৌসুমী দাসের কথা শুনে হোক, র্যান্ডম নাম নিলাম আমি, এদের নাম শুনে তুমি যদি মনে করলে যে না এরা তো বলেছে ট্যাক্স বাঁচানোর রাস্তা আছে, ট্যাক্স বাঁচিয়ে দেবে, ভাই কে বাঁচাবে তোমাকে? কে বাঁচাবে? কারণ তুমি যখন এই সমস্ত ব্রোকারে কাজ করছো না, এই সমস্ত ব্রোকার FIU, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এর দ্বারা কিন্তু সার্টিফাইড বা রেজিস্টার্ড, বা বলতে পারো কি এর মানে FIU কিন্তু এদেরকে টোটালি ট্র্যাক করছে। তো তোমার প্যান কার্ডের এগেনস্টে তোমার ক্রিপ্টো বাই সেলটাও কিন্তু ট্র্যাক হচ্ছে। এই জন্যই বলছি যে গভর্নমেন্ট দেশ চালাচ্ছে সে গভর্নমেন্টকে বোকা ভেবো না, বারবার বলছি আমি। ওকে, সো যদি তুমি মনে করো যে স্যার খুব ঝামেলার ব্যাপার হয়ে গেল স্যার, এই ব্যাপারটা এত কিছু স্যার আমাদের মাথায় ঢুকবে না,
তাহলে তোমার জন্য শুধু অপশান রইলো কি? অপশান রইলো তোমার কাছে ফিউচার অ্যান্ড অপশানস। ওকে, এটা জাস্ট রিভাইজ পারপাস। ফিউচার অ্যান্ড অপশানসে তুমি যদি ট্রেড করো তাহলে এখানে তোমার জিরো ট্যাক্স, জিরো ট্যাক্স অ্যান্ড তোমার এখানে 18%-এর জিএসটি অন ইয়োর ব্রোকারেজ। ওকে, অন ইয়োর ব্রোকারেজ মানে কি? মানেটা হচ্ছে তুমি এখানে 0%-এর ট্যাক্স পে করছো, যেখানে তোমাকে 1 টাকারও চার্জেস দিতে হচ্ছে না, আই মিন ট্যাক্সেস তোমাকে পে করতে হচ্ছে না। তার মানে কি এটা যে আমাকে ট্যাক্স দিতেই হবে না স্যার? না, ব্যাপারটা এরকম নয়। প্রত্যেকটা ভারতীয় নাগরিকদের একটা ট্যাক্স স্ল্যাব হয়। ওকে, আশা করো আমার থেকে তোমরা আরও বেটার জানো এটাকে, যে প্রত্যেকটা ভারতীয়দের একটা ট্যাক্স স্ল্যাব হয়। তো সেই স্ল্যাব অনুযায়ী তুমি যদি ইনকাম রাখো তোমার ইয়ারলি বা পার অ্যানাম, তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু তোমার যদি তোমার ইনকাম ট্যাক্সের স্ল্যাবের থেকে বেশি ইনকাম হয়, তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে। এটা খুব ইজি, খুব সিম্পল, যে কেউ এটা বুঝতে পারবে। ওকে, তো তুমি সেখানে জাস্ট পে করে দেবে। আর এখানে এই যে কথাটা লেখা রয়েছে না, যে অন ইয়োর ব্রোকারেজ 18% জিএসটি, এটার মানে কি? ধরো তুমি একটা ট্রেড নিয়েছো যেখানে তোমাকে 100 টাকা চার্জেস নেওয়া হয়েছে, মানে 100 টাকা ব্রোকারেজ নেওয়া হয়েছে, তো এটার 80% অ্যাড করে দাও, এটার 18% অ্যাড করে দাও, এটার 18% হলে টোটাল কত হবে? 118 টাকা তোমার টোটাল, ইনক্লুডিং জিএসটি ব্রোকারেজ কাটা হবে, ইনক্লুডিং জিএসটি ব্রোকারেজ কাটা হবে। আবার রিপিট করছি, ইনক্লুডিং জিএসটি ব্রোকারেজ কাটা হবে। সো এটা সিম্পল অ্যান্ড খুব ইজিয়েস্ট অ্যান্ড সেফেস্ট মেথড। ওকে, এবার বোঝো ভালো করে, এবার বোঝো ভালো করে যে আমরা ব্রোকার চয়েস করতে গিয়ে প্রথমত তো আমাদের যে 3টে শর্ত আমরা রাখলাম সেগুলো তো আমাদেরকে দেখতেই হবে। দ্বিতীয়ত ট্যাক্সেশনটা আমাকে মনে রাখতে হবে। ওকে, যে আমি কি ধরনের কাজ করলে আমার ট্যাক্সটা কোথায় যেতে পারে, কতটা পরিমাণে ট্যাক্সেস কাটতে পারে, ইন ফিউচার প্রবলেম সব থেকে বেশি কোন জায়গাটাতে আসতে পারে, অ্যান্ড সো মেনি আদার থিং। ওকে, সো তার জন্য আমি কয়েন সুইচকে ইউজ করতে পারি, আর না হলে পুরো ঝামেলাই সরিয়ে দিতে পারি আমি, সেটা হচ্ছে আমি সিম্পল ডেল্টাতে কাজ করতে পারি। সিম্পল আমি ডেল্টাতে কাজ করতে পারি। স্যার আমি বাইন্যান্সে কেন কাজ করব না? বাইন্যান্স তো মানে ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্রিপ্টো ট্রেডিং এক্সচেঞ্জ। ওকে, বাইন্যান্সে আমি এই কারণে কাজ করব না। তুমি যদি আজকে বাইন্যান্সকে একটু ভালো করে দেখো, তাহলে বাইন্যান্সে না আমরা P2P এর মাধ্যমে ট্রানজ্যাকশান করে থাকি। মানে ট্রানজ্যাকশান মানে অ্যাড মানি অর উইথড্রল করে থাকি, রাইট? অর আমরা উইথড্রল করে থাকি P2Pর মাধ্যমে। এবার এখানে একটু P2Pটা ভালো করে বোঝো, যারা নতুন আছো না, বাস কথা দিলাম আজকের ক্লাসটাও ধামাকাদার হবে। P2P মানেটা কি? P2P মানে হচ্ছে পিয়ার টু পিয়ার অথবা পার্সন টু পার্সন। এইখানে বাইন্যান্স কিংবা যে কোনো গ্লোবাল ব্রোকারের ক্ষেত্রে এটা পার্সন টু পার্সন চলে আসে। এবার পার্সন টু পার্সন মানে হচ্ছে সব থেকে বড় ফ্রড আজকের দিনে। তুমি বলবে কি? বুঝলাম না তো স্যার। P2P মানে হচ্ছে পার্সন টু পার্সন, আর এটা ফ্রড হয়ে গেল, কি করে হলো স্যার? চলো বোঝো। P2P মানে হচ্ছে এখানে একজন এ নামক ব্যক্তি আছে, আর এখানে একজন বি নামক ব্যক্তি আছে। ওকে, এ নামক যে ব্যক্তি সে হচ্ছে সেন্ডার, যে সেন্ড করছে, আর বি নামক ব্যক্তি সেকে রিসিভার। ওকে, এবার এ নামক বি নামক ব্যক্তির ধরে চলো আজকের দিনে 100 ইউএসডিটি দরকার। 100 ইউএসডিটি দরকার। কেন দরকার 100 ইউএসডিটি? ট্রেড করতে গেলে 100 ইউএসডিটি দরকার হবে। আই মিন আমরা যেরকম কয়েন সুইচ অথবা ডেল্টাতে সিম্পল ব্যাংকের থেকে ইউপিআই এর মাধ্যমে টাকা ট্রানজ্যাকশন করতে পারি, অ্যাডও করতে পারি, আমরা সেটাকে উইথড্রলও করতে পারি। কিন্তু বাইন্যান্সে সেটা হয় না। বাইন্যান্সে তোমাকে ওখানে ক্রিপ্টো ডিপোজিট করতে হয়, আর সেই ক্রিপ্টো ডিপোজিট করার জন্য তোমাকে P2Pতে আসতে হবে। এবার সেই P2P খেলাটাই আমি তোমাকে এখানে বোঝানোর চেষ্টা করছি। এবার ধরো আমি বি নামক একজন ব্যক্তি, আমার 100 ইউএসডিটি দরকার বাইন্যান্সে ট্রেড করার জন্য। ঠিক আছে, এবার আমার দরকার মানে আমি এখন টাকাটা কোথা থেকে পাবো? আমি বললাম এ নামক ব্যক্তিকে যে ভাই একটা কাজ কর, তুই না আমাকে 100 ইউএসডিটি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে পাঠিয়ে দে। ওকে, বাইন্যান্স অ্যাকাউন্টে পাঠিয়ে দে। তো এ কি বলল? এ বলল, এ নামক ব্যক্তি আমাকে বলল ঠিক আছে একটা কাজ কর, তুই আমাকে 10,000 টাকা দিয়ে দে। ওকে, তুই আমাকে 10,000 টাকা আমাকে সেন্ড করে দে, আমি তোকে ইউএসডিটি ট্রান্সফার করে দিচ্ছি, আমি তোকে
ইউএসডিটি ট্রান্সফার করে দিচ্ছি, ধরো $1 100 এইভাবে ধরে চলো। তো আমি কি করলাম, এ নামক ব্যক্তিকে আইএনআর সেন্ড করে দিলাম। ভালো করে বুঝবে এখানে, আমি কি করলাম, এ নামক ব্যক্তিকে আইএনআর সেন্ড করে দিলাম $10,000, ওকে। এবং এবং এ নামক ব্যক্তি তার ওয়ালেট থেকে আমার বাইন্যান্স ওয়ালেটে 100 ইউএসডিটি সেন্ড করে দিল। এই অবধিটা গল্পটা শেষ হলে ভালো হতো তো। আমি টাকা দিলাম একজন, মানে আমি এ নামক ব্যক্তিকে টাকা দিলাম আর এ নামক ব্যক্তি আমাকে ক্রিপ্টো দিয়ে দিল, এই অবধি গল্পটা শেষ হলে ভালো হতো। কিন্তু এখান থেকে একটা নতুন চ্যাপ্টার ওপেন হয়ে যাবে। নতুন চ্যাপ্টার কি, তুমি কিছুদিন পরে দেখবে যে তোমার ব্যাংক ফ্রিজ হয়ে গেছে। ও মাই গড। এবার এই যে ব্যাংক ফ্রিজ হয়ে যাওয়া, এই ব্যাংক ফ্রিজ মানে টোটালি ফ্রিজ। টোটালি ফ্রিজ মানে তোমার ব্যাংক ফ্রিজ হয়ে গেল, না তুমি ক্যাশ তুলতে পারছো এটিএম থেকে, না তুমি ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারছো, না তুমি আইএমপিএস করতে পারছো, না তুমি কোনো রকম কোনো কাজ করতে পারছো না। উল্টে তুমি যখন ব্যাংকের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছো তখন তোমাকে দেখাচ্ছে যে ইউর ব্যাংক ইজ ফুললি ফ্রিজ, প্লিজ কন্ট্যাক্ট টু ইউর ব্রাঞ্চ। ওকে, তুমি যখন ব্রাঞ্চে গেলে তখন ব্রাঞ্চের থেকে তোমাকে একটা 2 পাতার একটা শিট তোমাকে হাতে দিয়ে দিল, যেখানে তুমি দেখতে পাচ্ছ সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে তোমার উপরে কেস করা হয়েছে। হ্যাঁ স্যার, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে তোমার উপরে কেস, হ্যাঁ, তোমার উপরে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে কেস করে দেবে। বা তুমি বলবে যে স্যার আমি তো কিছু করলামই না, আমি তো জাস্ট একজনকে পেমেন্ট করেছি $10,000, তাতে আমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কেন ফাঁসবো, কেন ফাঁসবো? অথবা এ নামক ব্যক্তিটার হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল, এবার এ নামক ব্যক্তি তার ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল, সে দেখছে যে তার উপরে কেস পড়ে গেছে। কেন হয় এই জিনিসটা? এই জিনিসটা হওয়ার পেছনে রিজন হচ্ছে, এই জিনিসটা হওয়ার পেছনে রিজন হচ্ছে এই যে বি নামক ব্যক্তি এ নামক ব্যক্তিকে টাকাটা ট্রান্সফার করলো, এ নামক ব্যক্তি কি এটা জানে যে বি নামক ব্যক্তি কোনো রকম কোনো ফ্রডিং করেছে নাকি? মানে সবাই কি আমার মতো এরকম বড় বড় ক্যামেরা লাগিয়ে ভিডিও বানিয়ে বানিয়ে ইউটিউবে ছাড়ছে? না, সে তো চেনেই না তাকে, এটা তো তোমার পাশের বাড়ির লোক না। ইন্ডিয়াতে থাকা যে কোনো প্রান্তের একটা লোক হতে পারে যে হয়তো স্ক্যাম করেছে, তার অ্যাকাউন্টে হয়তো সাসপেক্টেড মানি রয়েছে, সেই মানিটা তোমাকে দিয়ে দিল, ক্রিপ্টো আকারে নিয়ে নিল। এবার ওই যে সাসপেক্টেড অ্যামাউন্ট এ নামক ব্যক্তির কাছে গেল আজকের দিনে, যার জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কি করবে, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে। তার তো অ্যাকশান নিচ্ছেই, ধরে চলো, তার উপরে তো অ্যাকশান নেবেই, তার সাথে তোমার কাছে যেহেতু টাকাটা গেল তার জন্য তোমার ব্যাংকের অ্যাকাউন্টও ফ্রিজ করে দেবে। খুব ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, বাইন্যান্সে তুমি গেলে, বাইন্যান্সে তুমি ক্রিপ্টো কেনার জন্য তুমি একজনকে টাকা দিলে, তুমি একজনকে টাকা দিলে এবং তুমি ক্রিপ্টো নিলে, যাকে তুমি টাকা দিলে তার হয়তো ব্যাংকের অ্যাকাউন্টে ফ্রিজ হয়ে গেল, তোমার ব্যাংকের অ্যাকাউন্টও ফ্রিজ হলো, তোমার উপরেও কেস হলো, তার সাথে তার ব্যাংকের অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে গেল। কেন হয় এটা? সাসপেক্টেড মানির জন্য। ধরো কোনো ফ্রডস্টার তার কাছে 10 লাখ রুপিস রয়েছে। এবার যদি সে 10 লাখ রুপিস তার ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেয়, তাহলে তো আরবিআই কিংবা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তো আরামসে ধরে নেবে, আরামসে ধরে নেবে, তাকে পাকড়াও করে নেবে। কিন্তু সে যদি এটাকে ক্রিপ্টোতে রেখে দেয় তাহলে তো ভাই গভর্নমেন্ট ধরতে পারবে না, তাহলে তো গভর্নমেন্ট ধরতে পারবে না। এই জন্য এরা কি করে, এই 10 লাখ টাকাকে মাল্টিপল গ্লোবাল ক্রিপ্টো এক্সচেঞ্জ দ্বারা ক্রিপ্টোতে ট্রান্সফার করে দেয়, আর সেই ক্রিপ্টো থেকে এরা মানি লন্ডারিং করে, বাইরে দেশে নিয়ে চলে যায়, বা মাল্টিপল সো মেনি আদার থিং। মাঝখান থেকে ফাঁসে কে? এই ফ্রডের যে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যতজনের কাছে টাকা গেছে, ধরো এ নামক ব্যক্তির কাছে গেছে, ধরো বি নামক ব্যক্তির কাছে গেছে, সি নামক ব্যক্তির কাছে গেছে, ডি নামক ব্যক্তির কাছে গেছে, যতজনের কাছে টাকা গেছে, এদের কাছে কি টাকা গেল? ফ্রেশ মানি গেল না, সাসপেক্টেড মানি গেল। তাই প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, প্রত্যেকের। আর এই চেনটা 7 টাইমস চলে, এর থেকে আবার 3 জনের কাছে গেল, এর থেকে আবার 3 জনের কাছে গেল, এর থেকে আবার 3 জনের কাছে গেল, আবার এর থেকেও 3 জনের কাছে ছড়ালো, এর থেকেও 3জন, এরকম করে সাতটা চেন ওয়াইজ
ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়, তুমি এই কাজ করবে? এবার অনেকে বলবে কি, স্যার আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনার কাছে কোনো প্রমাণ আছে স্যার? আমার কাছে প্রমাণ নিতে হবে না ভাই, আমি অনেক কিছুই না জানতে পারি। তুমি তো ইউটিউব বিশ্বাস করো, তো তুমি ইউটিউবে যাও, নির্ভয়ে গিয়ে টাইপ করো যে, শুধু বাইন্যান্স না, যে কোনো জায়গাতে তুমি চেক করতে পারো, যে কোনো ব্রোকার তুমি চেক করো, তো গ্লোবাল ব্রোকার যেখানে আইএনআর ডিপোজিট হচ্ছে না, বাইন্যান্স P2P স্ক্যাম, ওকে, বাইন্যান্স P2P স্ক্যাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, মাল্টিপল ভিডিও তুমি এখানে পেয়ে যাবে, মাল্টিপল ভিডিও, মাল্টিপল ভিডিও, মাল্টিপল ভিডিও, তুমি কত ভিডিও দেখতে পারো তুমি দেখো।